হওয়ায় ঋণ নিয়ে চিন্তিত হাওড়াঞ্চলের কৃষক। আত্রাই নদীর পানি বাড়ায় আতঙ্কে চলন বিলের চাষিরা। 24 ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে 7 জনের মৃত্যু। দেশে এসেছে 15 লাখ ডোজ টিকা। প্রতিবেশীর সাথে স্থিতিশীল সম্পর্ক চায় সরকার। ফখরুল। পদ্মা ব্যারেজ নিয়ে শিগগিরই সিদ্ধান্ত অ্যানি। সৌদি থেকে এলো 1 লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল। পুরোদমে উৎপাদনে ফিরেছে ইস্টার্ন রিফাইনারি। আসসালামু আলাইকুম, মুশফিকুর সালেহীন স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে হাওরবাসী। বৃষ্টি আর জলাবদ্ধতায় সারা বছরের ফসল নষ্ট হয়েছে। ঋণের ফাঁদে আটকা পড়েছে হাওড়াঞ্চলের অনেক কৃষক। পরিবার পরিজন নিয়ে কিভাবে দিন কাটবে সেই দুশ্চিন্তা পেয়ে বসেছে তাদের। তবে বুধবার রোদ উঠায় ধান শুকাতে ব্যস্ত কৃষক কৃষানীরা। নেত্রকোনা, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের চিত্র প্রায় একই। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। পানিতে তলিয়ে থাকা ধানগুলো বাঁচানোর আপ্রাণ চেষ্টা হাওরের কৃষকের। বৃষ্টির কারণে সময়মতো ধানগুলো কেটে ঘরে তুলতে পারেননি কৃষক। তড়িঘড়ি করে আধা পাকা ধান কেটে ঘরে তুলেছেন, সেগুলো ব্যবহারের অনুপযোগী। একটি মাত্র ফসল দিয়ে সারা বছর চলতে হয় তাদের। অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে হাওরবাসী। কৃষি বিভাগের তথ্যমতে নেত্রকোনায় বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে 17,000 হেক্টর জমির ধান নষ্ট হয়েছে। কপালে চিন্তার ভাঁজ পড়েছে হাজারো কৃষকের। সামনের ঈদও যেন মাটি। বাড়তে শুরু করেছে বিভিন্ন নদ নদীর পানি। 30 কাঠা ক্ষেত লাগাইছি। 30 কাঠা ক্ষেতের মধ্যে 8-9 কাঠার মতো কাটছি, আর বাদ বাকি যে জমি এগুলো পানির নিচে এখনো আছে। যে ধান সিদ্ধ দিছিলাম ওই ধানই এখন খাওয়ার মতো না, এই গন্ধ বাইর হয়ে গেছে। হবিগঞ্জে পানিতে তলিয়ে গেছে প্রায় 11,000 হেক্টর জমির বোরো ধান। চলতি বছর জেলায় 1,23,644 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এর মধ্যে হাওর অঞ্চলে আবাদ হয়েছে 46,954 হেক্টর। কৃষি বিভাগ বলছে এরই মধ্যে হাওর অঞ্চলে 65% জমির ধান কাটা হয়েছে। তবে কৃষকের সাথে কথা বলে এবং সরজমিনে গিয়ে এমন কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে জেলার খোয়াই, কুশিয়ারা সহ সব কয়টি নদ নদীর পানি বাড়তে শুরু করায় হাওর অঞ্চলে পানি বৃদ্ধি পাচ্ছে। সুনামগঞ্জের হাওরে টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল অব্যাহত থাকায় নদ নদী ও হাওরের পানির প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। হাওর এলাকার উঁচু জায়গা ও ধান শুকানোর খোলাও পানি নিচে চলে যাচ্ছে। দীর্ঘদিন খোলায় ধান থাকায় পচে নষ্ট হচ্ছে। অন্য বাচ্চা কাচ্চার মুখ বাদ দিয়ে মুয়ে তো ফিট নাই, সব ধান ফানিয়ে লয়ে গেছে। এই ভাতটা যে খাইতাছি এটা আগের বছরের ভাত খাইতাছি। এই বছর যে ভাতটা খাইতার এটা কোনো নিপুলক নাই। এখানে না পানি নেই, চারিদিকে ধান আমরা সব গেছে পানি তোলে। 20 কেজি 8 কেজি খাচ্ছি আর 12 কেজি নিয়ে গেছি পানি। ওদিকে মৌলভীবাজারে গত 2 দিন ধরে বৃষ্টিপাত না হয় কিছুটা স্বস্তিতে কৃষক। 10 থেকে 12 দিন পর রোদের দেখা পাওয়ায় ধান শুকাতে ব্যস্ততা বেড়েছে কৃষকের। পাশাপাশি তলিয়ে যাওয়া ধান আবারও কেটে নিয়ে আসছেন হাওর থেকে। তবে শঙ্কার কথা হলো হঠাৎ করে হাওর অঞ্চলে পানি বাড়ছে। যেটা বাড়ছে তার সবগুলোই, এটা তো ওয়ার্ড 50-50 ধান নষ্ট। মোটামুটি কিছু শুকাইতাম পারবো, আর তো যেমন গেছে তো গেছে। হাওর অঞ্চলের কৃষকদের বাঁচাতে সহজ শর্তে ঋণ সহ প্রণোদনা দেওয়ার দাবি সচেতন মহলের। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। এদিকে হাওরের ফসল হানির আতঙ্ক ভর করেছে নাটোরের চলন বিলের বোরো চাষিদের মাঝে। হঠাৎ করেই আত্রাই নদীর পানি বেড়ে বোরো ধান খেতে ঢুকে পড়ায় একমাত্র ফসল বাঁচাতে মরিয়া হয়ে উঠেছেন চাষিরা। ইতোমধ্যে পানিতে কয়েকশো বিঘা বোরো ধান তলিয়ে গেছে। সোনালী ধান রক্ষায় বেশ কিছু পয়েন্টে অস্থায়ী বাঁধ ও মাটির বস্তা ফেলে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন আতঙ্কিত কৃষক। নাটোর থেকে হালিম খানের পাঠানো রিপোর্ট। নাটোরের সিংড়ায় বাড়ছে আত্রাই নদীর পানি, বাড়ছে চলন বিলের বোরো চাষিদের দুশ্চিন্তা। ইতিমধ্যেই পাটকল বেইলি ব্রিজ পয়েন্ট দিয়ে পানি প্রবেশ করে তলিয়ে গেছে প্রায় 200 বিঘা পাকা বোরো ধান। ফসল বাঁচাতে জোরমল্লিকা এলাকায় অস্থায়ী বাঁধ নির্মাণ করা হয়েছে। এইভাবে পানি ঠেকিয়ে কৃষকরা চেষ্টা করছেন মাঠ শুকনো থাকতেই সমস্ত ধান ঘরে তুলতে। এ অবস্থায় ভবিষ্যতের জন্য
পরিকল্পিত ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন কৃষকরা। আমার 30 বিঘা জমি আমি এক মুঠ কাটতে পারিনি। এই বাঁধ যদিও বা ধুসে যায় তাহলে আমাদের এই বিলের ধান হাজার হাজার হেক্টর জমি ধান ডুবে যাবে পানিতে। সিংড়ে গাঙ্গের পানি আত্রা গাঙ্গের পানি মনে করেন একবার চাপ দিছে, মনে করেন বাড়তেছে, খালি বাড়ার করেই আছে। এই জন্য মনে করেন কাঁচা পাকা দিকে লাভ নেই। বেইলি ব্রিজ উঠায় দিয়ে একটা আধুনিক বাদ দিয়ে আধুনিক একটা সুইচ গেট স্থাপনের দাবি জানাচ্ছে। স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম জানান, ফসল রক্ষায় পানি প্রবেশের পথগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। দলীয় নেতাকর্মীদের নিয়ে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। উজানের ঢলে ব্যাপক পানি বৃদ্ধি পেয়েছে এবং আমাদের যে জলাশয়গুলো রয়েছে, খালগুলো রয়েছে, পানি প্রবেশ করছে। আমি তাৎক্ষণিকভাবে আমার দলীয় নেতাকর্মী এবং প্রশাসন ইয়ানা সাহেবকে বলে জনগণের সহযোগিতা যে খালগুলো দিয়ে পানি প্রবেশ করছিল দ্রুত সেই খালের মুখে বাঁধ দেওয়ার ব্যবস্থা করি। চলন বিলের সিংড়া অংশেই এবার 36,600 হেক্টর জমিতে বড় আবাদ করা হয়েছে। খালগুলো সচল ও পরিকল্পিত স্লুইস গেট নির্মাণের মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধান চান এ অঞ্চলের মানুষ। এনটিভি নিউজ ডেস্ক। দেশে পৌঁছেছে হাম, রুবেলার 15 লাখ এবং টিটেনাসের 90,000 ডোজ টিকা। এই তথ্য জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী সর্দার শাখাওয়াত হোসেন জানান, এরই মধ্যে লক্ষ্যমাত্রার 93% টিকাদান সম্পন্ন হয়েছে এবং আগামী 4 দিনের মধ্যে বাকি শিশুদেরও টিকার আওতায় আনা হবে। মন্ত্রী অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের ভুল সিদ্ধান্তে এই সংকট সৃষ্টি হয়েছিল। এদিকে গত 24 ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও 7 শিশু মারা গেছে। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ প্রিন্স। হাম ও হামের উপসর্গের মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে, আর এজন্য সময় মতো টিকা না দেয়া ও টিকার সংকটকে দায়ী করছেন চিকিৎসক ও অভিভাবকেরা। টিকার অভাবে এরই মধ্যে প্রাণ হারিয়েছে 3 শতাধিক শিশু। পরিস্থিতি মোকাবেলায় গত 5 এপ্রিল থেকে 18টি জেলা ও 30টি ঝুঁকিপূর্ণ উপজেলায় জরুরি ভিত্তিতে 5 বছরের কম বয়সী শিশুদের জন্য বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু করে সরকার। এর মধ্যে নতুন করে বুধবার ইউনিসেফ এবং গ্যাভির সহযোগিতায় দেশে পৌঁছালো হাম, রুবেলার 15 লাখ এবং টিটেনাসের 90,000 ডোজ টিকা। টিকাবাহী বিশেষ কার্গো পৌঁছানোর পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি হন স্বাস্থ্যমন্ত্রী। এই যে শুরু হয়েছে, এখন আমাদের প্রত্যেক সপ্তাহে একটার পর একটা ডেলিভারি আসবে। আগামী 10 মে আমরা 1,08,00,000 ডোজ MR, TD, BCG, TCB, BOPP অ্যান্ড পেন্টা ভ্যাকসিন দেশে পৌঁছবে এবং সরবরাহ ব্যবস্থা সম্পন্ন হবে। সেপ্টেম্বর 2026 সালের মধ্যে সম্পূর্ণ ভ্যাকসিন সরবরাহ সম্পূর্ণ করার পরিকল্পনা আমাদের রয়েছে এবং হবে। 24-25-এ কোনো ভ্যাকসিনেশনে যায়নি, কোনো ভ্যাকসিন কালেক্ট করেনি, এইগুলি সকলগুলির অ্যাকুমুলেটেড অ্যাডভার্স ইফেক্টটা আমাদের উপর পড়েছে। মাত্র 1 মাসের ব্যবধানে বিপুল পরিমাণ টিকা সংগ্রহের এই তৎপরতাকে বড় সাফল্য হিসেবে দেখছেন আন্তর্জাতিক সংস্থাগুলো। Very hard, and you see the vaccines coming in to Bangladesh in less than a month. I can tell you honestly, 24 days. That is a record in my view, and for that it has been a global pulling together to be able to support the people of Bangladesh and to make sure the children are protected, and I'm very, very pleased that we've got to this point. টিকা সংকটে প্রাণহানির মতো ঘটনা যেন আর না ঘটে, সেজন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করার কথা জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। নেত্রকোনার মদন উপজেলায় শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহ মাহমুদী ওরফে সাগরকে গ্রেপ্তার করেছে র্যাব। গতরাতে ময়মনসিংহের গৌরীপুর থেকে র্যাব 14-র একটি দল তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ র্যাব 14 অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নইমুল হাসান বলেন, শিশুটির বাবা তার মাকে ছেড়ে চলে যাওয়ায় জীবিকার তাগিদে তার মা সিলেটে গৃহপরিচারিকার কাজ করেন। এজন্য নানা বাড়িতে থেকে ওই মাদ্রাসায় লেখাপড়া করত শিশুটি। সম্প্রতি শিশুটি অসুস্থ বোধ করায় তাকে হাসপাতালে নিলে জানা যায় শিশুটি অন্তঃসত্ত্বা। পরে তার মা বাদী হয়ে মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহ মাহমুদী ওরফে সাগরের নামে মামলা দায়ের করে। এর প্রেক্ষিতেই তাকে গ্রেপ্তার করা হয়। অবশ্য এর আগে এক ভিডিও বার্তায় নিজেকে নির্দোষ দাবি করেছেন ওই শিক্ষক।
প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক স্থিতিশীল রাখতে চায় সরকার, এই কথা জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রোহিঙ্গা ইস্যু সমাধান ও বঙ্গোপসাগরের নিরাপত্তা নিয়ে কাজ করবে সরকার। সকালে রাজধানীতে একটি হোটেলে বিভিন্ন দেশ ও দাতা সংস্থার প্রতিনিধিদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি। জ্বালানি খাতের সংকট মোকাবেলায় চেষ্টা চলছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, জ্বালানি সাশ্রয়ে গ্যাস উত্তোলনের 3 মাসের মধ্যে টেন্ডার প্রক্রিয়া শুরু করবে সরকার। বলেন, বিনিয়োগের পথে প্রধান বাধা সরকারি সংস্থাগুলোর কর্মকাণ্ডে ধীরগতি, যা কাটিয়ে উঠে দেশকে বিনিয়োগ বান্ধব করতে কাজ করছে সরকার। রোহিঙ্গা ইস্যু সমাধানের পরিকল্পনাও জানান মির্জা ফখরুল। আমাদের বন্ধুদের সঙ্গে আমাদের সম্পর্ককে স্থিতিশীল রাখা, আমাদের প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ককে স্থিতিশীল রাখা, এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে সমাধান করতে হবে। আরেকটি বড় সমস্যা যেটা আমাদের মধ্যে আছে, সেটা এখনও আলাপ হয়নি, হয়তো সম্ভবত আলাপ হয়ে রোহিঙ্গা ইস্যু, এটা আমাদের জন্য একটা বড় সমস্যা। এই সমস্যাটা আমরা সমাধান করতে চাই। আমানত ফিরে পেতে এবার চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ করেছে একীভূত হওয়া 5 ব্যাংকের আমানতকারীরা। সকালে মহানগরীর নিউ মার্কেটস্থ বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ শুরু করেন তারা। একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা ব্যাংকগুলো হলো সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। এ সময় এসব ব্যাংকের আমানতকারীরা তাদের আমানতের পূর্ণ নিরাপত্তা ও দ্রুত আমানত ফেরতের নিশ্চয়তার দাবি জানান। পাশাপাশি হেয়ার কাট বা মুনাফা কেটে রাখার সিদ্ধান্ত বাতিল, লেনদেন স্বাভাবিক করা এবং গ্রাহকদের হয়রানি বন্ধের আহ্বান জানান তারা। কারাবন্দী আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর ঝালকাঠি শহরের বাসভবনে আবারও হামলা চালিয়ে ভাঙচুর করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের অভিযোগ, 2024 সালের 5 আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরে ওই দিনই ঝালকাঠি শহরের আমির হোসেন আমুর বাসভবন ভাঙচুর করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পরে বাড়িটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এই ঘটনার পর ভবনটি পরিত্যক্ত অবস্থানে ছিল। গতরাতে অজ্ঞাত ব্যক্তিরা ভবনটি সুরক্ষার জন্য প্রধান ফটকে টিনের বেড়া দিয়ে আটকে দেয়। এই ঘটনায় ক্ষুব্ধ হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। খবর পেয়ে দুপুরে ভবনটির প্রধান ফটকের টিনের বেড়া খুলে আবারও ভাঙচুর চালায় তারা। সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেনের মা বেগম জেবুন্নেসা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভোরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন বেগম জেবুন্নেসা। তার বয়স হয়েছিল 83 বছর। দুপুরে মরদেহ পৌঁছায় ময়মনসিংহে শহরের ব্রাহ্মপল্লীতে। এ সময় মরহুমার ছেলে সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার জাহিদ, তার ভাই ডাক্তার জাকির হোসেন সহ পরিবারের লোকজন উপস্থিত ছিলেন। তাদের সান্ত্বনা দিতে ভিড় জমান এলাকাবাসী, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাদ আসর ময়মনসিংহ আঞ্জুমান ঈদগাহ মাঠে জানাজা শেষে গোলকিবাড়ি কবরস্থানে দাফনের কথা রয়েছে বেগম জেবুন্নেসাকে। ঢাকা বিভাগের 24টি কলেজের অংশগ্রহণে জমকালো আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ক্লেমন AUB আন্তঃকলেজ ক্রিকেট টুর্নামেন্ট। সকালে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের নিজস্ব ক্যাম্পাসে উদ্বোধনী ম্যাচের মাধ্যমে পর্দা ওঠে এই প্রতিযোগিতার। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ক্লেমন স্পোর্টসের COO খালেদ মাসুদ পাইলট। তরুণ ক্রিকেটারদের প্রতিভা বিকাশের উদ্দেশ্যেই আয়োজন করা হয় এই টুর্নামেন্ট। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।